সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পেরেছি অনেকটা সকালে, আর কাল রাতে না একটুও ঘুম হয়নি। আর এদিকে সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পেরেছি। এখন বাজে এই 7:30 মতো। উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ তোমরা তো জানো আমাদের পুচকি উঠে পড়লে আর আমি বিছানা গোছাতে পারি না, কারণ ওকেই অনেকটা সময় দিতে হয়। ওই জন্য আগে বিছানাটাই গুছিয়ে নিলাম। তো চলো এখানে বিছানা গুছিয়ে নিয়ে বেশ কিছুটা কাজ করব। বৌমনিও উঠে পড়েছে, বৌমনি নিজের কাজ নিজেই করছে, আর আমি ওর হাতে হাতে একটু টুকিটাকি কাজ করে দেবো। আর এখানে দেখো বাইরে এসে দেখি বৌমনি ঠাকুরের বাসন মাজছে, প্রায় অলমোস্ট কাজ হয়ে গেছে। তারপরে বৌমনি যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলো আমি ওগুলো আস্তে আস্তে নিয়ে চলে আসলাম ছাদে। আর ওই যে কিছু জামা কাপড় আমাদের রয়ে গেছে, যেগুলো কালকে মেলা হয়েছিল না, কালকে বৃষ্টি হয়েছিল বলে ওগুলো ওখানেই মেলা হয়েছিল। তো চলো এখন এই জামা কাপড়গুলো ছাদে মেলে নেব, তারপরে নিচে গিয়ে চা খাবো। জামা কাপড়গুলো মেলে আসার সময় যে জামা কাপড়গুলো সিঁড়ির ঘরে দেখিয়েছিলাম সেই জামা কাপড়গুলো দেখলাম শুকিয়ে গেছে। তো ওগুলো আসার পথে নিয়ে আসলাম। এগুলো পুরোটাই পুচকির জামা প্যান্ট। তো ভাবলাম পুচকি যেহেতু এখনও ওঠেনি, তো আমি এগুলো বসে বসে ভাঁজ করে ফেলি, কারণ ও উঠে পড়লে আর এই কাজগুলো আমি করতে পারবো না। তাই ওদিকে যেহেতু বৌমনি এখনও ঠাকুরের বাসন মাজছে, আমি ভাবলাম চা খাওয়ার এখন একটু দেরি আছে, তা এই কাজটা করে নিই। তো এই কাজটা করব, তারপরে বৌমনি আসবে, চা করবে, তারপরে তো তার মাঝখানে আমার একটা কাজ গুছিয়ে থাকবে। আমার নয়, বৌমনির। আর বৌমনির হাতে হাতে এই টুকিটাকি কাজ করে দিতে পারে আমারও খুব ভালো লাগছে। কারণ কি বলো তো, যেহেতু বাপের বাড়িতে রয়েছি, পুরো ও আমার থেকে অনেক ছোট একটা বাচ্চা মানুষ, একটা বাচ্চাকে সামলাচ্ছে, তারপর আবার আমাকে সামলাচ্ছে। এটাই আমার কাছে অনেক বড় কথা। যাই হোক, এখন অনেকটাই সুস্থ হয়েছি, সেই সুস্থ অবস্থায় ওকেও হাতে হাতে কিছু করে দিতে পারছি, এটা আমার কাছে অনেক। যেহেতু আমাকে অসুস্থতার সময় ও আমার জন্য অনেকটা করেছে, আমার মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটা আছে। আর এখানে দেখো আমাদের পুচকিও উঠে পড়েছে, তারপরে মা মা করে ডাকছিল, তাই আমি এখানে এসেছি ওকে নিতে। তোমার কাছে কটা বাজে? আচ্ছা আচ্ছা, উলি বাবালি, উলি বাবালি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এখানে বৌমনি চা বসিয়ে রেখে গেছিলো, ও ব্রাশ করতে গেছে, তাই আমি বললাম যে তুমি ব্রাশ করে নাও, আমি চাটা ঢেলে নিচ্ছি, যেহেতু চাটা করে রেখেছিল। তারপরে এখানে চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না বেশ কিছুটা হয়ে গেছে, রান্না আমি বসাইনি, বৌমনি করছিল, আমি হাতে হাতে একটু হাত লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে মানে যেহেতু তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য তেলটা পুড়ে গেছিলো। আর এখানে ভাত অলমোস্ট ফুটে গেছে, আর ওখানে দেখলাম ডিমটা ভাজা হয়ে গেছে। আজকে ডিমের তরকারি হবে, সাথে হবে আলু ভাজা, আর কিছু করব না, কারণ কালকে কিছুটা তরকারি আছে, মাছের তরকারি। আর আগেই বলেছি আমাদের অত বেশি তরকারি লাগে না, না আমার লাগে না আমার বৌমনির লাগে। শুধু যেটুকু ঝোল করতে হয় আমার দাদার জন্য, ওর একটু ঝোল লাগে, কিন্তু অতিরিক্ত না, তবে অল্প ঝোল হলে ও খাওয়া হয়ে যায়। এই জন্য এই ডিমের ঝোলটা ওর জন্য করা, একটু কষা কষা করে। এখানে দেখো আমাদের ওদিকে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এঁঠো বাসনগুলো মাজা বাকি। তার মধ্যেই চলে আসলো বৃষ্টি। এখন এই বৃষ্টিরও কোনো ঠিক নেই, যখন তখন চলে আসে। এই যে কাল রাতে তোমাদেরকে বলেছিলাম আমাদের ফ্রিজটা প্রায় নষ্টের দিকেই, যে কারণে ঠান্ডা মানে কোনো কিছু ঠান্ডা হচ্ছে না, আইসক্রিমটা গলে গেছিলো। এইটা তার ফ্রিজের অবস্থা, পুরো ডিপ ফ্রিজটা এরকম বরফ হয়ে জমে রয়েছে। এটাই ভাঙার জন্য এসছিলাম। তারপরে অনেকটা টাইম কেটে গেছে, আমার স্নান হয়ে গেছে, আমাদের পুচকিরও স্নান হয়ে গেছে। আজ বৃহস্পতিবার যেহেতু, তাই আমি বৌমনিকে বলেছিলাম আজকে আমি পুজো দেবো। বিয়ে হওয়ার পরে আজ পর্যন্ত আমি মা লক্ষ্মীর পুজো একদিনও করিনি। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে মা লক্ষ্মীর কোনো আসন নেই, তাই আমি আজ পর্যন্ত মা লক্ষ্মীর পুজো দিইনি। আর মা লক্ষ্মীর পুজো করতে পারি না বলে আমি এই দিনটাতে না আলতাও পরি না। আমার একটা খুব মানে কষ্ট হয়, কারণ
মানে কোনো বাড়িতে মা লক্ষ্মী নেই, সেটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম যে বাড়িতে মা লক্ষ্মী নেই। হয়তো মা লক্ষ্মী আসন নেই বলেই তারা বাড়ির মেয়ে বা বউদের মর্যাদা বোঝে না, তাদের কষ্টটা বোঝে না। কারণ মা লক্ষ্মী তো মেয়ের রূপ। তার যদি সেই বোধটুকু থাকতো তাহলে হয়তো আমার কষ্টটুকু তারা বুঝতো। যাই হোক, ওটা পরের বিষয়। শ্বশুরবাড়ির বেশি কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কারণ আমার ভালো লাগে না। আর এখানে দেখো, আমি আমার বাপের বাড়ির মা লক্ষ্মীকে অনেক কষ্টে শিষ্টে বসিয়ে রেখে আলতা পরিয়ে দিয়েছি। ও আলতা পরতে ইচ্ছুক, কিন্তু কি বলো তো, ও তো এখনও অনেকটাই ছোট। তাই এই যে একভাবে পা রাখাটা ওর জন্য অনেকটাই কষ্টকর, কারণ ও এই ব্যাপারটা বুঝতেই পারছে না যে পাটা একভাবে রাখতে হবে। আর ও যেহেতু খুব নড়ছিল, তাই আমি আলতাটা ঠিক করে পরাতে পারছিলাম না। ওকে খুব বকাও দিয়েছিলাম, আর ওর মনে হয় সুড়সুড়ি লাগছিল, আর ও খুব কান্নাও করছিল মাঝে মাঝে। আর আমাকে পরাতেও দিচ্ছিল না, পাটা টেনে নিচ্ছিল, ওর মনে হয় সুড়সুড়ি লাগছিল। তবুও যেহেতু এক পায়ে পরিয়ে ফেলেছি, আর এক পায়ে তো পরাতেই হবে। যাই হোক, কোনো রকম খাপছাড়া খাপছাড়া করে ওটা পরিয়ে দিলাম। তারপরে এরপরে আমিও পরবো, যেহেতু আজকে আমি পুজো দেবো বাড়িতে। আর লক্ষ্মী পুজো, বিয়ের পর লক্ষ্মী পুজো করবো, আলতা পরবো না, এটা হতে পারে? আর এই আলতাটা না একদম ভালো না, কেমন একটা অরেঞ্জ অরেঞ্জ কালার ছিল, আমার পায়েও লাগছিল না। তো আমি বৌমনিকে জিজ্ঞাসা করছিলাম যে আর কোনো আলতা আছে নাকি, কারণ এই আলতাটা একদম ভালো না। তোমরা দেখতেই পাচ্ছ, একদম পাতলা জলের মতো। আর আমার পায়ে না ঠিকঠাক আলতাটা ধরছেও না, আর কালারটাও না ঠিক টকটকা লাল না, এটা অরেঞ্জ অরেঞ্জ ছিল। যাক, এই আলতাটা আমাদের পুচকিকে পরানোর সময় আমি বুঝেছি আলতাটা ভালো না। ওই জন্য বৌমনির কাছে চেয়েছি। বৌমনি বলল, দাঁড়াও দেখছি, আছে মনে হয়, যদি থাকে খুঁজে দিচ্ছি তোমাকে। ও ওটাই খুঁজতে গেছে। আমি বললাম, তুমি খুঁজতে থাকো, ততক্ষণ আমি পড়তে থাকি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখন পুজোও দিতে যাব। তারপরে বৌমনি অনেক খোঁজার পর পেয়েছে। তো এই খুকুমনির আলতাগুলো তাও একটু ভালো হয়, আর অন্য কোনো কোম্পানির আলতাগুলো না এখন আর পায়ে থাকে না। এখন এমনিতেই আলতার কোয়ালিটি অনেকটা কমে গেছে, খুব বাজে করে দিয়েছে, পায়ে থাকে না। একদিন মানে দুবার যদি পা ধোয়া হয় জল দিয়ে, তো আলতাটা উঠে যায়। যাই হোক, এখানে বৌমনি যেটা দিয়েছিলো সেটা আমার বেশ পছন্দ হয়েছে, ওটা একটু লালও ছিল, আর বেশ ভালোভাবে পায়ে লেগেও যাচ্ছিলো। তো চলো, এখানে তাড়াতাড়ি করে আলতাটা পরে নিই। আলতা পরে আমি সিঁদুর পরে, এখনও সিঁদুর পরা হয়নি, আলতাটা পরে সিঁদুর পরে তারপরে যাব ঠাকুরের পুজো দিতে।
তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আলতা পরে আমাকে কেমন লাগছে। আমি কিন্তু সেইভাবে আলতা পরি না, ইচ্ছা করেই পরি না, ভালো লাগে না। আর এখানে আলতা পরে চলে এসেছি সিঁদুর পরতে। যেহেতু আমি সিঁদুর পরে আলতা পরতে বসিনি, জানি না এটা করা উচিত কিনা, আমি জানি না। তবুও আজকে যেহেতু আলতাটা পরেছি, আমি তো সচরাচর আলতা পরি না, আর আমাকে এইসবগুলো বলে দেওয়ার লোকও নেই। আর মাও যেহেতু থাকে না, যেহেতু আমি বেশ কিছু নিয়ম জানি, যেটুকু জানি এটুকুর মধ্যে এটা জানি না যে সিঁদুর পরে আলতা পরতে হয় কিনা। তবু আজকে আগেই আলতা পরে নিয়েছি, তারপরে সিঁদুর পরতে এসেছি। এখন যাব পুজো দিতে। এই যে বৌমনি সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, শুধু আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। কারণ প্রায় ৮-৯ দিন হয়ে গেল ঠাকুরের জায়গাটা, মানে ঠাকুরকে পুজো দেওয়া হয় না। আমার বৌমনি দুজনেরই অসুবিধা ছিল একই সময়। আর সেই জন্য আজকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে ঠাকুরের এই জায়গাটায়। আর এখানটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘট পেতে তারপরে পুজো দেব। আর এই যে লক্ষ্মীর আসনটা তোমরা দেখলা, যে ফেব্রিক দিয়ে ড্র করা, আমি যতটুকু পারি ততটুকু করে রেখেছিলাম ফেব্রিক দিয়ে, মানে লক্ষ্মীর আসনটাই করেছিলাম। আমার হাতের কাজ অত ভালো না, আমি অত ভালো ড্রয়িং করতে পারি না, কিন্তু যতটুকু পারি করে রেখেছিলাম। তো তখন থেকে এই জায়গাটাতেই আমাদের লক্ষ্মীর আসন বসানো হয়। আর এটা হচ্ছে মা নিস্তারিণীর ছবি, যেটা আমার মা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে কুমারী মায়ের পুজো হয়, ইনি হচ্ছে মা নিস্তারিণী, হচ্ছে কুমারী। যাই হোক, এখানে আমি এই সমস্ত ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ধুলো পড়েছে, যেহেতু ৮-৯ দিন পুজো দেওয়া হয়নি। তো চলো এখানে আমি এগুলো ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়ে ঘট পেতে নিই। তারপরে আজকে পাঁচালিও পরবো। প্রায় ১ বছরেরও বেশি হয়ে গেল আমি পাঁচালি পড়ি না। পাঁচালি পড়লে, গীতা পাঠ করলে আমার মনটা বড্ড ভালো লাগে। আমি মনে করি এটা সবারই ভালো লাগে, কারণ এতে একটা শান্তি পাওয়া যায়। আর যেদিন আমি পাঁচালি পড়ি না, আমার মনটা সত্যিই খুব হালকা হয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে আমি গীতা পাঠ করতাম, এখন সেটা হচ্ছে না। বাপের বাড়িতে গীতা নেই, কিন্তু আমি বাপের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়তাম আগে। এখনও মানে আজকে খুব ইচ্ছা হলো যে আমি পাঁচালিটা পড়বো, সেই জন্য আমি পুজোটাও দিতে আসলাম। আর মানে আমার পুজো দিতেই ভালো লাগে, শুধু লক্ষ্মী পুজো বলে না, যে কোনো পুজো, আমি যে কোনো পুজোর উপোস করি। তো এই ১ বছরে না সেগুলো আর হয়ে ওঠেনি। তো চলো এখানে তাড়াতাড়ি করে ঠাকুরগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরটা রেডি করে নেবো। আগে ঘট আমি রেডি করে নিয়ে তারপরে ঘট বসাই। তো চলো আগে ঘরটা রেডি করে নিই, তারপরে ঘট বসিয়ে পুজো দিয়ে লাস্টে পাঁচালি পড়বো। আর তোমাদেরকে শেয়ার করব যে পাঁচালি আমি কি কি পড়লাম। আর পাঁচালি পড়াতে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা আমাকে সবাই একটু কমেন্টে জানাবে, আমি শুধরে নেব।
এখানে আমি ঘরটাতে স্বস্তিক চিহ্ন এঁকে তোমার হচ্ছে আমের পল্লব দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, ধান দুব্বো সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। চলো এবার ঘরটা পাতবো। এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, মানে পুজো দেওয়া হয়নি, শুধু ঘরটা পাতা হয়েছে। আর এগুলো যেহেতু আমি পরিষ্কার করে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। আর ঘরটা পাতার পর না আমার মনটা অনেকটা হালকা হয়ে গেছে। অনেক দিন পরে পুজো দিলাম তো এইভাবে আমার ভীষণ ভালো লাগলো। আর ঘরে লক্ষ্মী থাকলে না ঘরটা না একটা বেশ খুব সুন্দর একটা করে। বেশ তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না, যারা বোঝো এই ব্যাপারটা যে ঘরে লক্ষ্মীশ্রী থাকা কত ভালো, তারা এই ব্যাপারটা বুঝবে। চলো এবার আমি পাঁচালিটা পড়া শুরু করছি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধারে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্রে হরিগুণ গান, উপনীত হইলে নারদ্ধিমান। হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মতো, কোথা হতে আসিয়াছ কিহা ছিলে কোথা। মধুময় লক্ষ্মীবাণী শুনি মণিবর, ভক্তিবরে কহিলেন জুড়ি দুই কর। তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান, মর্তলোকে দুঃখ দেখে কাঁদে মোর প্রাণ। জগতের মাতো তুমি সকলেতে কয়, নর আর নারী যে মা তোমার তনয়। প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশনে জীর্ণ শীর্ণ কায়। নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ। হেনবাণী শুনি লক্ষ্মী এই দুঃখিত ও অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মণিবরে। আমার সমা নারী সিজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহ গর্তে। লজ্জা আদি যত অগুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করয়ে হেলা না শোনে কথন, গৃহ ছাড়ি যথা তথা করয়ে গমন। প্রতিগৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে এ ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নারীগণে। কেমনে পাইবে নর ও তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে এ উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে এ স্থির কর মতি। মন দিয়া শুনো প্রিয়ে আমার বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরু পারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলাম মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বিদ্যাবেশে ফেরে নারায়ণী, বনমধ্যে বিদ্যা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা হে তাহারে, কহ মাতা কেবা তুমি এ ঘর কান্তারে। বিদ্যা বলে শোনো মাত আমি অবাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহ যাও কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যা কানে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে এ 7 সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বিদ্যার হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধা সে এ বধূগণ লক্ষ্মীব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে একই ব্রত ইতে কিবা ফলদয়। হেনবক্ষে শুনি বলে বৃদ্ধা বধূগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানুষ পুরাণ। ইহা শুনি মধু বলে করি অহংকার, যেজন অভাবে তাকে সে পূজে উহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্নছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে, উপনীত করাইলা বৃদ্ধার সে দ্বারে। হ্যারে মধু লক্ষ্মীব্রত করে মধুগণ, স্মরণ হইল ও তার পূর্ব বিবরণ। বুঝিল পড়িলা কেন এঘোর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দিনজনে রাজ্য পাই তব কৃপা বলে।
এই রূপ মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একা করে হইয়া মধু প্রণামিলা সে স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মর্তলোকে ব্রতের প্রজার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। ইতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া সেরে রাস্তায় এসেছিলাম পুচকিকে নিতে, কারণ ও দাদার সাথে বেরিয়েছিল। তোমরা আগেও দেখেছো আমার দাদা যখন কাজে বেরোয় ওর বাবার সাথে টোটো করে রাস্তা পর্যন্ত আসে। তো আমি ওকে নিতে এসে দেখি মেজদা এসছে, মেজদা আবার ওকে নিয়ে আবার একটু ওই শেষ মাথার থেকে ঘুরে আসলো। আমাদের পাড়ার যে শেষ মাথা, মানে বাবার টোটো থেকে নেমে আবার জেঠু বাইকে উঠে আবার ঘুরে আসলো। ও মানে গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে, প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় গাড়ি চড়তে ভালোবাসে, শুধু আমাদের পুচকির কথা বলছি না। আর আমাদের পুচকির পাটা দেখো কি সুন্দর লাগছে, সামনে বলতে পারি না, নজর লেগে যাবে তাই। মেজদা চলে যাওয়ার পরে ও দেখলো ছোটদা আসছে। ছোটদা হলো আমার মেজদার ছোট ভাই, সে আসছে কাজের থেকে। ও আমার ছোটদাকে এত ভালো চেনে, ছোটদাকে দেখা মাত্রই খালি পায়ে দৌড়ে চলে গেল। ছোটদার কোলে উঠতে চেয়েছিলো, যেহেতু ছোটদার গায়ে বালি আছে তাই ওকে কোলে নেয়নি, হাত ধরেই নিয়ে আসলো। আর ও যেমন অর্পণকে ভালোবাসে মানে আমার হাজবেন্ডকে, তেমন আমার ছোটদাকেও ভালোবাসে। আমরা ইজ গরিবস আলট্রা প্রো ম্যাক্স, তোমরা ইজ রিস রিস মানে বড় লোক। স্কোর ইজ আলট্রা প্রো ম্যাক্স, তো মানে ইজ রিস আলট্রা প্রো ম্যাক্স। আমার বাবা ইজ গরিবস আলট্রা প্রো ম্যাক্স। চুল হয়েছে, চুল গজিয়েছে, অরেঞ্জ কালারের চুল হয়েছে। উরে বাবা, দেখি দেখি, যা। এই যে ভিডিও করবো আর আমার পার্টনার দেখো প্রত্যেক দিনের মতো আজকেও কি করেছে। এখানে আমরা ভিডিও বানাচ্ছি আর উনি এই যে আমার ঘরের অবস্থা করেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন ভিডিও বানাবো, শর্ট ভিডিও, আর শর্ট ভিডিও বানানোর পরেই ঘরটাও পরিষ্কার করব, দেখতেই পাচ্ছ কি অবস্থা। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর সবাই আমার চ্যানেলটাকে একটু পারলে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। টাটা, ভালো থাকবে।